নমস্কার, দ্য নিউজ কাউন্টার.এসে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। এখন এই কমাসের মধ্যে বিজেপি সরকার প্রশাসনিকভাবে কোনো দূরদর্শিতার পরিচয় দিতে পারছে না, এমনকি কোনো শীতল মস্তিষ্কেরও পরিচয় দিতে পারছে না, এটা প্রমাণিত। কারণ আপনারা দেখেছেন যে একটার পর একটা ঘোষণা এবং সেটাকে তারপরে পিছু হটা, এটা ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী তথা বিজেপিকে একাধিকবার খোরাকে পরিণত করেছে। যেমন ধরুন, শুভেন্দু অধিকারী বিধানসভায় ঘোষণা করে দিয়েছিলেন গুন্ডা দমন বিল চালু হয়ে গেছে। তিনি বললেন যে এমন ব্যবস্থা করবেন যাতে 3 পুরুষ পর্যন্ত মনে থাকবে, কিন্তু কার্যত দেখা গেল যে যারা ধরা পড়েছে তারা 3 দিনেই ছাড়া পেয়ে গেল। এবং কেলেঙ্কারিটা আরও বেশি, এপিডিআর যখন মামলা করলো হাইকোর্টে এই গুন্ডা দমন বিল রিপিল করবার জন্য, তখন এই রাজ্য সরকার মানে শুভেন্দু অধিকারীর প্রতিনিধি অন রেকর্ড হলফনামা দিয়ে হাইকোর্টে জানিয়ে দিল যে গুন্ডা দমন বিলটা এখনও চালু হয়নি, কারণ বিল আইনে পরিণত হতে গেলে গেজেট নোটিফিকেশনও হওয়ারও আগে রাষ্ট্রপতির সম্মতির প্রয়োজন হয়। এক্ষেত্রে রাষ্ট্রপতির সম্মতিটা এখনও আসেনি। অথচ বিধানসভার মতো একটা গুরুত্বপূর্ণ ফোরামে, যেটা পলিটিক্যাল এক্সিকিউটিভের সর্বোচ্চ ফোরাম, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী অনায়াসে বলে দিলেন যে গুন্ডা দমন আইন লাগু হয়ে যাচ্ছে। অন্নপূর্ণা ভাণ্ডারকে নিয়ে যা চলছে সেটা আপনারা যারা ন্যূনতম খোঁজখবর রাখেন প্রত্যেকেই জানেন যে অবস্থাটা কোন জায়গায়। শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসে প্রথম যে কাজটা দায়িত্ব নিয়ে করতে শুরু করেছিলেন সেটা হচ্ছে কিছু গরিব গুরব মানুষকে উচ্ছেদ, অর্থাৎ হকার উচ্ছেদ। একটার পর একটা হকার উচ্ছেদের মামলায় হাইকোর্ট স্টে দিয়ে চলেছে, সেটা রেল বাজার এবং সাধারণ হকারদের ক্ষেত্রে বহু জায়গায় বামপন্থী আইনজীবীরা দাঁড়িয়ে স্টে বার করে এনেছে। বস্তি উচ্ছেদ, ঝুপড়ি উচ্ছেদ, 55 তলা, যেটা ঢাকুরিয়া ব্রিজের কাছে বৃহত্তম বস্তি দক্ষিণ কলকাতায়, সেটাকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে ওখানকার বাসিন্দারা লাগাতার অবস্থান করে চলেছেন এখনও অবধি। মানে এই আমি আপনাদের সঙ্গে যখন প্রোগ্রাম করছি, বুলডোজার সেই বস্তি উচ্ছেদ করে উঠতে পারেনি। এখন প্রশ্নটা হচ্ছে, এটা তো প্রশাসনিক ক্ষেত্রে। রাজনৈতিক ক্ষেত্রে বিজেপির প্রথম যেটা অস্বস্তি, শ্রমিক ভট্টাচার্য বড় গলা করে বলেছিলেন যে আগামী 3 মাস পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কাউকে বিজেপিতে নেওয়া হবে না। তারপর মানে একদম জাতীয় স্তর থেকে, বিধানসভা স্তর থেকে পাড়া স্তর পর্যন্ত কি ঘটছে, এটা আপনারা যারা আমার প্রোগ্রাম শোনেন তারা প্রত্যেকে খোঁজখবর রাখেন। আমি নতুন করে সেটা বলে আপনাদের সময় নষ্ট করব না। কিন্তু আজকে আমার যেটা অনুষ্ঠানের বিষয়, বিজেপির রাজনৈতিক ভুল এবং হঠকারিতার সবথেকে বড় যে পদক্ষেপ তারা সজ্ঞানে নিয়েছেন বা বিজেপির নেতারা নিচ্ছেন, সেটা হচ্ছে স্বাধীনতার পরবর্তীকালে টিকে থাকা জাতীয় স্তরে বাঙালির একমাত্র আইকন নেতাজি বা সুভাষচন্দ্র বসুকে তারা আক্রমণ করতে গিয়েছেন। এবং আক্রমণটা হচ্ছে অত্যন্ত নিচু স্তরে। যারা করছেন তারা সাংসদ, দলের সভাপতি, তার নিচে, অর্থাৎ পাড়ার কোনো এলিতেলি নেতা নন। আপনারা জানেন যে অনন্ত মহারাজ কোচবিহারের, আমি পরে খোঁজ নিয়ে দেখলাম উনি কোচবিহারের রাজ পরিবারের কেউ নন, উনি স্বঘোষিত মহারাজ। সে যাই হোক, কারণ মহারাজ হওয়ার ইচ্ছে হতেই পারে, এমনকি প্রজাতান্ত্রিক ভারতবর্ষেও মহারাজ হওয়ার ইচ্ছে হতে পারে, অন্যায় কিছু নেই। তো তিনি নেতাজির বাদ তুলে বলেছেন যে ইংরেজরা যে সৈন্যগুলো বন্দী হয়েছিল তাদেরকে যদি জাপান এবং জার্মানি সুভাষ বসুর হাতে তুলে না দিত, তাহলে নেতাজির নাকি মুক্তি সংগ্রাম শুরু করবার কোনো মুরদি হতো না। আর শ্রমিক ভট্টাচার্য বলেছেন নেতাজি তথা ফরওয়ার্ড ব্লকের গুন্ডারা কোট আনকোট
তারা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মিটিং ভেঙে দিয়েছিল ইট মেরে। আরও এগিয়ে বলেছেন যে আমি যদি এখন বলি কলকাতা কর্পোরেশনে মহিলা সদস্যদের মাধ্যমে কারা শ্যামাপ্রসাদকে হেনস্থা করার পরিকল্পনা করেছিল বা কে পরিকল্পনা করেছিল, তাহলে ইতিহাসের বিতর্ক বাড়বে। আসলে অলডারমান নির্বাচনকে কেন্দ্র করে হিন্দু মহাসভার সঙ্গে সুভাষ বসুর যে বিরোধ হয়েছিল কলকাতা পুরসভায়, তাকে ইঙ্গিত করেই সমীর ভট্টাচার্য এটা বলেছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন হচ্ছে যে একথা ঠিক ফ্যাসিবাদীদের সাহায্য নিয়ে ভারতবর্ষে মুক্তি সংগ্রাম পরিচালনা করাকে কেন্দ্র করে নেতাজির ভূমিকা নিয়ে ঐতিহাসিক বিতর্ক আছে। আর এটা বাস্তব। আমরা যদি বীর পূজা ছড়িয়ে রাখি তাহলে যে কোনো ঐতিহাসিক ব্যক্তিত্ব তার ঐতিহাসিক কার্যক্রমকে নিয়ে ঐতিহাসিক বিতর্ক, তর্ক, পয়েন্ট, কাউন্টার পয়েন্ট থাকতে পারে। কিন্তু মনে রাখতে হবে যে সেই কঠিন সময়ে সুভাষচন্দ্র বসু তথা নেতাজি যে বীরত্বের পরিচয় দিয়েছিলেন, গোটা দেশকে মুক্ত করবার জন্য চেষ্টা করেছিলেন, এবং তাকে কেন্দ্র করে যে আবেগ তৈরি হয়েছিল, সেই আবেগের অনুরণন এখনো পুরো দেশ জুড়ে শেষ হয়ে যায়নি। আর শুধু বাঙালির আইকন এখানেই ব্যাপারটা সীমাবদ্ধ থাকছে না। নেতাজি সুভাষচন্দ্র বসুর অ্যাপিল ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে। যখন দিল্লিতে কৃষক আন্দোলন হচ্ছিল, ঐতিহাসিক কৃষক আন্দোলন, আপনারা জানেন যে আন্দোলনের চাপে মোদিকে কৃষক আইন বাতিল করতে হয়েছে, সেই কৃষক আন্দোলন যখন হচ্ছিল সেখানে আমি দেখছিলাম যে যারা পাঞ্জাব থেকে, উত্তরপ্রদেশ থেকে আসছেন, বিশেষ করে পাঞ্জাব থেকে, তারা ভগৎ সিং, কর্তার সিং, তাদের সঙ্গে আরেকটি ছবি হাতে করে আনছেন, সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। আপনারা যদি হরিদ্বারের গঙ্গাঘাটে যান, সেখানে দেখবেন যে একটিমাত্র বাঙালির মূর্তি তারা প্রতিষ্ঠা করেছে ওখানকার স্থানীয় মানুষজন এবং নগর প্রশাসন, সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। দক্ষিণ ভারতে বহু পরিবারে এখনও দেখবেন নামের সঙ্গে বোস যুক্ত হয়। এই আমাদের কিছুদিন আগে সিভি আনন্দ বোস এসেছিলেন। এই যে বোসটা যুক্ত হয়, এর কারণ হচ্ছে যে দক্ষিণ ভারতে, বিশেষ করে তামিলনাড়ুর বেল্টে, নেতাজির বহু অনুরাগী এখনও আছেন যে যারা স্বেচ্ছায় নিজেদের নামের সঙ্গে বোসটা বহন করেন, এবং দীর্ঘদিন একটি কেন্দ্র থেকে, এখনও সেই কেন্দ্রটা ফরওয়ার্ড ব্লক পায় কিনা জানি না, তামিলনাড়ুতে ফরওয়ার্ড ব্লকে নেতাজিবাদীরা জিততেন। তো আমি যেটা বলতে চাইছি, বাংলা বা বাঙালির আবেগকে বাদ দিলেও ভারতবর্ষে যে আইকন, যিনি কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতির বাইরে থেকে, নেহরু বা প্যাটেলের মতো নন, ভারতবর্ষের মানুষের মনে জায়গা করে নিয়েছেন, তিনি হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। যে কারণে বামপন্থীরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে জটিল ক্রান্তিকাল, সেখানে সুভাষ বসুকে আক্রমণ করা সত্ত্বেও পরবর্তীকালে প্রকাশ্যে ভুল স্বীকার করে বলেছিলেন যে নেতাজির দেশপ্রেমকে প্রশ্ন করাটা আমাদের ভুল হয়েছিল। কিন্তু মুশকিল হচ্ছে বিজেপি বা জনসংঘ বা হিন্দু মহাসভা, টোটাল যে ক্রোমোজোম, পলিটিক্যাল ক্রোমোজোম এদের মধ্যে আছে, এরা কোনো দিনই না নেতাজির পলিটিক্সটাকে সহ্য করতে পারেনি। কারণ নেতাজির পলিটিক্সের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আপোষহীন বিরোধিতা, যেটা এদের যে গুরু শ্যামাপ্রসাদ মুখার্জির পক্ষে কোনোদিনই সম্ভব ছিল না। তার কারণ হচ্ছে যেটা, যে শ্যামাপ্রসাদ মুখার্জির ইতিহাস হচ্ছে তিনি ইউনিয়ন জ্যাককে স্যালুট করতে সম্মত না হওয়ার অপরাধে একজন ছাত্রকে বেত্রাঘাত করার নির্দেশ দিয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে, এবং সেই ঘটনার প্রতিবাদ করায় বিদ্যাসাগর কলেজের দুজন ছাত্রকে তিনি সাসপেন্ড করেছিলেন, বিশ্ববিদ্যালয় থেকে এক্সপেল করে দিয়েছিলেন।
যদিও বিরাট ছাত্র আন্দোলনের চাপে যখন ছাত্ররা মিছিল নিয়ে সিন্ডিকেট ঘেরাও করতে আসে, সেই দুজন ছাত্রের উপর থেকে বহিষ্কারের নির্দেশ তুলে নিতে হয়েছিল। এবং সাম্রাজ্যবাদের প্রশ্নে এই আপোষমুখীনতার জন্যই আগস্ট আন্দোলনের সময় অনেকে বলেন যে আগস্ট আন্দোলনে তো কমিউনিস্টরাও বিরোধিতা করেছিল, এটা আংশিক সত্য। সিপিআই, কেবলমাত্র কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, যেটা কমিন্টার্নের সঙ্গে যুক্ত ছিল, তারা বিরোধিতা করেছিল। কিন্তু আরএসপি অথবা আরসিপিআই, এই সমস্ত দলগুলোর সঙ্গে যে কমিউনিস্টরা যুক্ত ছিলেন, কমিউনিস্ট বিপ্লবীরা যুক্ত ছিলেন, তারা কিন্তু আগস্ট আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের আগস্ট আন্দোলন পরিচালনা করবার জন্য যে জয়েন্ট কমান্ড ছিল, সেখানে তিনজন ছিলেন। একজনের নাম আপনারা সকলে জানেন, অরুণা আসফ আলী, কংগ্রেসের সমাজতন্ত্রী নেত্রী, আমাদের কলকাতার মেয়ে, আমাদের বাংলার মেয়ে। আর একজন হচ্ছেন শরৎচন্দ্র সিংহ, আসামে পরবর্তীকালে কংগ্রেসের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। আর একজন হচ্ছেন রেভলিউশনারি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া বা আরসিপিআই এর প্রভাত প্রতিম নেতা পান্নালাল দাশগুপ্ত, যিনি স্বাধীনতার আগে এবং স্বাধীন ভারতের রাজনৈতিক কারণে দুবার যাবজ্জীবন কেটেছিলেন। স্বাধীন ভারতে অবশ্য 14 বছর নয়, 12 বছর জেল খাটার পর তিনি মুক্তি পান। অরুণা আসফ আলী সে ব্যাপারে উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু এই 42-এর আন্দোলনের সময় সরাসরি বিরোধিতা করেছিল হিন্দু মহাসভা এবং শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদ মুখার্জি সেই সময় কংগ্রেস যখন ব্রিটিশ সরকারের তৈরি করে দেওয়া আইনসভাগুলো থেকে নিজেদের প্রতিনিধি সরিয়ে নিচ্ছে, তখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে মুসলিম লীগের সঙ্গে সরাসরি মন্ত্রিসভায় গিয়েছিল হিন্দু মহাসভা, সিন্ধু প্রদেশ এবং পশ্চিম উত্তরপ্রদেশে। আমাদের এখানে ফজলুল হকের মন্ত্রিসভায় শ্যামাপ্রসাদ মুখার্জি নিজে অর্থমন্ত্রী ছিলেন, যে ফজলুল হক 1940-এ লাহোর কংগ্রেসে পাকিস্তান প্রস্তাবের মূল উত্থাপক ছিলেন। এখানে অনেকে ফজলুল হককে বলার চেষ্টা করেন যে না, ওনার সঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জি গিয়েছিলেন আর উত্তর পশ্চিম সীমান্ত এবং সিন্ধু প্রদেশে পাটটা ওরা চেপে যান। কিন্তু ফজলুল হকের মুসলিম লীগের মুসলিম লীগের পাকিস্তান প্রস্তাবের ক্ষেত্রে কোনো দায়ভাগ ছিল না। এটাও তথ্যের অপলাপ। অর্থাৎ সাম্রাজ্যবাদের প্রশ্নে, আপোষহীন সংগ্রাম এবং সাম্প্রদায়িকতার প্রশ্নে মনে রাখতে হবে যে নেতাজি সুভাষ যে বাহিনী গঠন করেছিলেন, সেই বাহিনীর 3 প্রধানের মধ্যে একজন ছিলেন, যারা চিফ অফ স্টাফ ছিলেন, তিনি ছিলেন মুসলিম, শাহনওয়াজ, এটা আপনারা সকলে জানেন। আর তিনি যে মোটো নির্ধারণ করেছিলেন আজাদ হিন্দ ফৌজের, তিনি সবথেকে বেশি এমফ্যাসিস দিয়েছিলেন ইউনিটির উপরে, ঐক্যের উপরে, আস্থার উপরে এবং আত্মদানের উপরে। কিন্তু এইটা তিনি উর্দুতে কয়েন করেছিলেন এবং তিনি তার যে ইত্তেফাক, ইতমাদ এবং কুরবানি, এইটা তিনি কয়েনেজ করেছিলেন আজাদ হিন্দ ফৌজের মোটো হিসেবে, এবং সেটা উর্দুতে। এটাও খুব লক্ষণীয়। আর একটা ছোটোখাটো ব্যাপারও নেতাজির কীরকম ডিটেলিং ছিল, এটা আজকের দিনে আমরা বুঝতে পারছি, অন্তত পশ্চিমবঙ্গে আমরা এখন বুঝতে পারছি। এখন প্রায়ই শুনবেন যে এই ঝটকার হালাল মাংস নিয়ে খুব বিতর্ক হচ্ছে, প্রচার চলছে এখানে যে ঝটকা মাংস খান হিন্দুরা, হালাল খাবেন না। তো এই বিতর্ক নেতাজির সামনেও এসেছিল যখন তিনি সেনাবাহিনীর যুদ্ধ পরিচালনা করছেন, যে সেনাবাহিনীতে যেদিন মাংস হবে, সেই সেনাবাহিনীর রোজ মাংস হওয়ার মতো অবস্থা ছিল না। তবু যেদিন মাংস হবে সেদিন তাহলে কি হবে, এই ঝটকা এবং হালাল বিতর্ক কি হবে? কারণ আজাদ হিন্দ ফৌজে হিন্দু এবং মুসলিম সকলে রয়েছেন। নেতাজি অনায়াসে তার সমাধান করেছিলেন যে একটা হাফ ঝটকা করা হবে আর বাকি পাঠা তাদের হালাল করা হবে, করে মাংস মিশিয়ে দেওয়া হবে। যারা ঝটকার পক্ষে তারা যখন খাচ্ছেন মনে করবেন যে তারা ঝটকার মাংস খাচ্ছেন, যারা হালালের পক্ষে তারা যখন খাবেন মনে করবেন তারা হালালের মাংস খাচ্ছেন। খুব সহজ সমাধান, এবং সেটা মেনে নিয়েছে। আমি বলছি নিটিগ্রিটিসগুলো এই কারণে যে নেতাজির দর্শনটা বোঝার জন্য, সুভাষ বোসের দৃষ্টিভঙ্গিটা বোঝার জন্য। তৃতীয়ত যে বিষয়টা, মনুবাদীদের যারা ধারক এবং বাহক, আপনারা জানেন সরাসরি যে মনুবাদের পক্ষে যারা আজকের বিজেপি বা জনসংঘ বা হিন্দু মহাসভার প্রবক্তা, তারা সওয়াল করে গেছেন। সেখানে নেতাজি মহিলাদের, আজকের দিনে এই 2026-এ দাঁড়িয়ে আপনাদের পক্ষে ব্যাপারটা হয়তো ভাবা খুব একটা অসম্ভব কিছু না,
কিন্তু সেই সময় 1938-39 সালে দাঁড়িয়ে নেতাজি কিন্তু মহিলাদের নিয়ে আলাদা রেজিমেন্ট তৈরি করেছিলেন এবং সেখানে রানী ঝাঁসি বাহিনী আলাদাভাবে তৈরি করেছিলেন। রানী ঝাঁসি, যিনি সিপাহী বিদ্রোহের সাম্রাজ্যবাদ বিরোধিতার আপসহীন সংগ্রামের অন্যতম মুখ। তো সুতরাং এই সামগ্রিক যে কটা বিষয় আমি বললাম, হিন্দু মহাসভা বলুন, পরবর্তীতে জনসংঘ বলুন বা বিজেপি বলুন, দর্শনগতভাবে এদের অবস্থানটা পুরোপুরি নেতাজির বা সুভাষ বসুর বিপরীতে। যারা বামপন্থীদের বিরোধিতা করেন দু চার লাইন ইতিহাস পড়ে অথবা হোয়াটসঅ্যাপ থেকে টুকে নিয়ে, তারাও একটা ফাটা রেকর্ড চালিয়ে যান যে না, বামপন্থীরাও তো নেতাজিকে তোজর কুকুর বলেছিল, তার জন্য বামপন্থীরা ক্ষমা চেয়েছে। কিন্তু আরএসএস প্রভাবিত পত্রিকা অগ্রণীতে রাবণের 10টা মাথার একটা মাথা হিসেবে সুভাষ বসুকে দেখানো হয়েছিল। কোনোদিন শুনেছেন ওরা ক্ষমা চেয়েছে? নিজেদের আত্মসমালোচনা করেছে, কোনোদিন শুনেছেন? শুনবেন না। আমি আমার মূল প্রসঙ্গে আসি। কিন্তু এতদিন বাদে আচমকা বিজেপির লোকজন যেভাবে নেতাজিকে আক্রমণ করতে নেমেছে, আমার নিজের বিশ্বাস নেতাজিকে কেন্দ্র করে এই আবেগটা সুপ্ত আগ্নেয়গিরির মতো। বেশি খোঁচাখুচি করলে যে বিস্ফোরণ হবে, সেই বিস্ফোরণ পশ্চিমবঙ্গের এই চারানা বিজেপি নেতারা সামলাতে পারবেন না। আমি দেখছিলাম একটা ফেসবুক পোস্ট, মুনমুন, আমি টাইটেলটা মনে নেই, একজন ভদ্রমহিলা 1500 কিলোমিটার দূর থেকে তার নিজের জায়গা বিষ্ণুপুরে ফেরত আসছেন। উনি 14ই আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করবেন। একা একজন মহিলা তার পরিবারকে ছেড়ে অনশন করতে আসছেন, একা। তিনি কোনো দলকে প্রতিনিধিত্ব করছেন না। তার দাবি কি? নেতাজির প্রতি হওয়া অপমানের বিচার চাই। 9ই আগস্ট দেখছিলাম, মানে আগামীকাল সকাল 11টায় শ্যামবাজার থেকে একটি পদযাত্রার ডাক দিয়েছে কোনো একটি সংগঠন, নতুন তৈরি হওয়া সংগঠন। তারা নাগরিকদের কাছে ডাক দিয়েছে। বেঙ্গালুরুতে 14ই আগস্ট পদযাত্রার ডাক দেওয়া হয়েছে। এখন স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন মঞ্চ, আমি ফরওয়ার্ড ব্লকের কথা বলছি না, আমি বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর বিবৃতির কথা বলছি না, কংগ্রেসের যে নেতারা বিরোধিতা করেছেন আমি তাদের কথা বলছি না। আমি বলছি যে বিভিন্ন জায়গা থেকে স্বতঃস্ফূর্ত নাগরিক উদ্যোগের স্ফুরণ শুরু হয়েছে। মানুষের হাজার একটা রোজকার জীবনের সমস্যার মধ্যেও তারা নেতাজিকে আক্রমণ করা এবং এই কুৎসিতভাবে আক্রমণ করা, যেভাবে বাপ তুলে আক্রমণ করা হচ্ছে, তার বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত আবেগের উপর দাঁড়িয়ে পথে নামছেন। এইটা কিন্তু বিজেপির পক্ষে বিপজ্জনক এবং এটা যদি স্নোবল হতে শুরু করে সেটা কিন্তু বিজেপি সামলাতে পারবে না। আপনারা যারা আমাদের এই বক্তব্য শুনেন বা শুনছেন, তারা আপনাদের যা মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমাদের কমেন্ট বক্স খোলা থাকে। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে ভালো থাকবেন।